বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে আরও 2 শিক্ষার্থীর মৃত্যু। মেহেরপুরে ফরিদপুরে 2 শিশুর দাফন সম্পন্ন। গাইবান্ধায় পুলিশের ধাওয়ায় পুকুরে ডুবে তরুণের মৃত্যু। এএসআইকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা। ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত, আহত 1। বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ। চার দিনে উদ্ধার করা যায়নি বঙ্গোপসাগর থেকে অপহৃত 11 জেলেকে। 1.5 লাখ টাকা মুক্তিপণ দাবি, অভিযানে পুলিশ। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত, ভারী বৃষ্টি ও পাহাড় ধসের শঙ্কা। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেল আরও 2 শিশু। সকালে 10 বছর বয়সী আয়মান ও দুপুরে মাকিনের মৃত্যু হয়। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 15তে। এই ঘটনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 33 জনের। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানিয়েছেন, সুস্থ 15 জনকে আগামীকাল থেকে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। বার্ন ইনস্টিটিউটে 40 জন সহ ঢাকার 4 হাসপাতালে ভর্তি রয়েছে 50 জন। এদিকে দগ্ধদের চিকিৎসায় সকাল থেকে বার্ন ইনস্টিটিউটে সহায়তা করছে চীন ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। দগ্ধদের শারীরিক অবস্থা দেখে পরামর্শের পাশাপাশি সরাসরি চিকিৎসা সেবাও দিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও সংকটাপন্ন 6 জন। সংকটাপন্ন কাউকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই বলেও জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। 24 আওয়ার্সের পর থেকে ডিটোরিয়েশনটা শুরু হয় এবং 4th ডে 5th ডে অনওয়ার্ড এই বাচ্চাগুলো বা কিন্তু যে কোনো রোগী খারাপ হতে থাকে। এই জন্যে আমরা আগের দিন থেকে কিন্তু বলতে শুরু করি, পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। ইতিমধ্যে আজকে আমরা সকালে যে বসেছিলাম, অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়াকে দাফন করা হয়েছে মেহেরপুরে। ডিএনএ টেস্টে শনাক্ত রাইসা মনিকে দাফন করা হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গায়। এর আগে মরদেহ তাদের নিজ নিজ এলাকায় পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। শুক্রবার ভোরে মেহেরপুরের জয়পুর গ্রামে নানা বাড়িতে পৌঁছে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়ার মরদেহ। তাকে শেষবার দেখতে ভিড় করেন আত্মীয় স্বজন ও এলাকাবাসী। সকাল 8টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মাহিয়াকে। 3 বোনের মধ্যে মেজ মাহিয়া পড়ত মাইলস্টোন স্কুলের 4র্থ শ্রেণীতে। স্বজনরা জানিয়েছেন, সোমবার স্কুল শেষে কোচিংয়ের জন্য অপেক্ষা করছিল মাহিয়া। এর মধ্যেই ঘটে বিমান বিধ্বস্তের ঘটনা। গুরুতর অবস্থায় অন্যদের সঙ্গে মাহিয়াকে উদ্ধার করে ভর্তি করা হয় বার্ন ইনস্টিটিউটে। 3 দিন পর বৃহস্পতিবার মারা যায় সে। কোচিংয়ের জন্য অপেক্ষা করতেছিল, যার কারণে সে আসলে এই দুরবস্থার ভিতরে পড়ে যায়। হাসপাতালে আমরা এই 4 দিন সেখানে যাওয়া আসা করছি এবং খোঁজ খবর নিয়েছি, কিন্তু আমরা তো ওখানে দেখতে পাই নাই। তবে ওনারা বলছে ভালো আছে। একই দুর্ঘটনায় নিহত 3য় শ্রেণীর ছাত্রী রাইসা মনিকে দাফন করা হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গায়। বিমান বিধ্বস্তের পর থেকেই নিখোঁজ ছিল সে। সিএমএইচে তাকে শনাক্ত করেন তার বাবা শাহাবুল শেখ। ডিএনএ রিপোর্ট নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয় রাইসার মরদেহ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরিন চৌধুরীর কবর জিয়ারত করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। এ সময় শোকার্ত পরিবারকে সমবেদনা জানান তিনি। সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি গ্রামে যান আফরোজা আব্বাস। এ সময় তিনি বলেন, নারী সমাজের জন্য মেহেরিন চৌধুরী গর্বিত একজন মা হয়ে থাকবেন। 21 জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে দগ্ধ হয়ে মারা যান মেহেরিন চৌধুরী। গাইবান্ধায় পুলিশের ধাওয়ায় পুকুরে লাফিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে থানার পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, থানায় ঢুকে অস্ত্র ছিনিয়ে নিতে না পেরে এএসআইকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবক।
এর আগে বৃহস্পতিবার রাতে মোবাইল চুরি হয়েছে জানিয়ে থানায় জিডি করতে যান সিজু মিয়া। তবে চুরির বিষয়ে পুলিশ তার কাছে বিভিন্ন তথ্য চাইলে তা দিতে ব্যর্থ হয়ে বের হয়ে যান। কিছুক্ষণ পর আবারও থানায় ফিরে এসে দায়িত্বে থাকা সেন্ট্রি সিরাজুল ইসলামের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই যুবক। এ সময় তার চিৎকারে এএসআই মহসিন আলী এগিয়ে এলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সিজু মিয়া। এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে লাফ দেয়। দীর্ঘ সময়ও পুকুর থেকে উঠে না আসায় সকালে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রথম পর্যায়ে এসে যখন আমাদের ডিউটি অফিসারের কাছে আসে এবং কথা বলে, তার মধ্যে স্বাভাবিক কিছু অসংলগ্ন কথাবার্তা আমরা লক্ষ্য করেছি। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে চাকু নিয়ে এসে প্রবেশ করে থানার মধ্যে। তো এখনো তার মধ্যে কিছুটা অসংলগ্নতা আমরা লক্ষ্য করেছি, কিন্তু টোটাল ঘটনার কি বিষয়ে এখনো তদন্ত সাপেক্ষ, আমরা এই মুহূর্তে কিছু না বলাটাই মনে হয়। এ নিয়ে আরো জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, নিহত যুবকের বিষয়ে পুলিশ কি বলছে, আর নিহত যুবকের পরিবারের সাথে কথা বলা সম্ভব হয়েছে কিনা, তাদের কি বক্তব্য? পরিবারের সদস্যদের সাথে আমার কথা হয়েছে, তারা মামা এবং খালাতো ভাই, এরা দুইজনই অভিযোগ করছেন যে তার উপরে নির্যাতন করার কারণে তার মৃত্যু হয়েছে, কিন্তু সেরকম কোনো চিহ্ন আমরা লাশের শরীরে দেখতে পাইনি। আমি কিছুক্ষণ আগে স্থানীয় লোকজনদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে গতকালের ঘটনার পরই সে দৌড়ে এখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে এবং এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে গিয়ে পাশেই একটি পুকুরে ঝাঁপ দিয়ে একেবারে নিখোঁজ হয়ে যায়। যে লাশ আজ সকালে পুলিশ এবং ফায়ার সার্ভিস ডুবুরি দল তুলেছে, উদ্ধার করেছে। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তাদেরকে মূলত আক্রমণের যখন চেষ্টা করা হয়, তাদের উপর যখন হামলা করা হয় এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, তখন পুলিশ প্রতিরোধের চেষ্টা করে এবং এই প্রতিরোধের মুখে সে আসলে আত্মরক্ষার্থে থানার এলাকার ভেতর থেকে বেরিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করবে, এক পর্যায়ে পুকুরে ঝাঁপ দিয়ে সে নিখোঁজ হয়। আর এর বাইরে আমরা একটু আগে যে তথ্য পেয়েছি যে এই বিষয়ে একটা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং সেটি প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। এটি যে ধারায় মামলা করা হবে যে পুলিশের কাজে বাধা বা সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা, পুলিশের উপরে হামলা, এই অভিযোগটাই আনা হতে পারে এই যুবক যে মারা গেছে তার বিরুদ্ধে। আর এর বাইরে আমরা আরেকটা তথ্য পেয়েছি যে তার সুরতাল করার জন্য ম্যাজিস্ট্রেট আসবেন কিছুক্ষণের মধ্যে। ম্যাজিস্ট্রেট সুরতাল শেষ করার পরে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে গাইবান্ধা, এইরকমই তথ্য আমাকে দিয়েছেন। আর আমরা এইখানে যারা সাধারণ লোক আছে তাদের সাথে কথা বলেছি, তাদের কাছ থেকে পরিবেশ পরিস্থিতি এবং গতকালের ঘটনা জানার চেষ্টা করেছি। তারা বিভিন্ন রকম তথ্য দিচ্ছে, তবে পুলিশের তথ্যের সাথে স্বাভাবিক লোকের বা এখানকার যারা আত্মীয় স্বজন এসছেন তাদের বক্তব্যের একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বলা হচ্ছে যে সে পুকুরে ডুবে মারা গেছে, কিন্তু তার স্বজনরা দাবি করেছে যে এই যে যুবক মারা গেছে সে সাঁতার পারত এবং তার বাড়ির পাশেই নদী ছিল এবং সে দীর্ঘদিন ধরেই সাঁতার কাটতে জানে এবং বহু আগে সে সাঁতার শিখেছে, এটি তাদের স্বজনদের দাবি। এবং তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে পুলিশের নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে, কিন্তু সেরকম কোনো প্রমাণ এই মুহূর্তে আমরা চাক্ষুষভাবে বা প্রাথমিকভাবে দেখতে পাইনি। তবে সব মিলিয়ে বিষয়টি এখন অধিকতর তদন্তের অপেক্ষায় রয়েছেন এবং এই তদন্ত শেষ হওয়ার আগে আসলে সঠিক করে বলা যাচ্ছে না কি কারণে এই যুবকের মৃত্যু হয়েছে, এবং পুলিশও সেই তদন্তের ব্যবস্থাটি খুব দ্রুতই করছে বলে আমাদেরকে জানিয়েছে। গাইবান্ধা থেকে জানাচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। ফেনীর পরশুরামে বিএসএফ গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাত 12টার দিকে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। আহত আফসারকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতরা সবাই পৌরসভার বাঁশপদুয়া এলাকার বাসিন্দা। এ বিষয়ে লিখিত প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার রাতে পরশুরাম সীমান্তের পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে যান কয়েকজন। এ সময় ভারতেরও কয়েকজন আসেন সেখানে। তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন বিএসএফ সদস্যরা। এ সময় স্থানীয়রা আহত লিটনকে ভারতের বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়, সেখানে মৃত্যু হয় লিটনের। এদিকে গুরুতর আহত অবস্থায় 2 জনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিল্লাত। নিহত মোহাম্মদ মিল্লাত হোসেন ও মোহাম্মদ লিটন পৌরসভার বাঁশপদুয়া এলাকার বাসিন্দা। যে ইন্ডিয়াতে একজন লাশ নিয়ে গেছে, তারা তো অতীতে এরকম কাহিনী হয়েছে, লাশ নিয়ে যাওয়ার পর তারা অস্বীকার করে, কিন্তু এটা নিয়ে যাওয়ার সময় কিন্তু দেখছি সিল্লেজেন উৎসে সিল্লানির লগে তারা একজন চলিয়েছে আর তিনজনেতে 2 জনে গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পরে পরশুরাম সদরে নিয়ে গেছিল, সদরে নিয়ে যাওয়ার পরে তারা ফেনী মেডিকেলে ট্রান্সফার হচ্ছে। তো একজন ফেনীতে আসার সময় মারা গেছে, আর একজনকে সাথে সাথে তারা চট্টগ্রাম ট্রান্সফার করছে।
সীমান্তে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবি সদস্যরা। বিজিবি তরফ থেকে কঠোর প্রতিবাদ লিপি প্রেরণ করা হবে এবং পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বিএসএফ আমাদেরকে জানিয়েছে তারা এই বিষয়ে অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে তারা আরও বেশি সচেতন থাকবে। সীমান্তে হত্যার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএসএফ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, আহত আফসারের শারীরিক অবস্থা এখন কেমন, আর বিজিবির পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখেন, আহত যিনি আছে তাকে তো চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে, সে এখন তার অবস্থা উন্নতির দিকে, সে এখন ভালো আছে। আর নিহত যে হচ্ছে, নিহতের পরিবার এখন আহাজারি চলছে। নিহতের পরিবার দাবি হচ্ছে সে মাছ শিকারের জন্য সেই সীমান্ত এলাকায় গিয়েছে। আর বিএসএফ বলছে যে রাতে চোরা কারবারিরা সেখানে জড়ো হয়েছিল। আর বিজিবি বলছে আসলে কেন গিয়েছে, কী জন্য গিয়েছে, তারা ওই এলাকাটি পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে তারা কি কারণে গিয়েছে সেই তদন্ত সাপেক্ষে মূল কারণ খুঁজে বের করে তারপরে বিধি ব্যবস্থা নেওয়া হবে। আর বিএসএফের গুলি করার বিষয়ে তারা বলছে যে বিজিবি একটি শক্ত প্রতিবাদ লিপি তাদের বিরুদ্ধে পাঠাবে, তারা যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। আর বিএসএফ বিজিবিকে বলছে যে এটি কেন গুলি করা হয়েছে, কী জন্য, এটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বজনরা দাবি করছে বিএসএফ প্রায় এইখানকার বাংলাদেশি মানুষরা যখন সীমান্তে কৃষিকাজ করতে যায়, মাছ ধরতে যায়, সেখানে বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায়, সেখানে তাদেরকে মারধর করে অথবা গুলি করে তাদেরকে গুলি করে। এই বিষয়ে তারা আসলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছে। এখন যে মিল্লাত, সে তার মরদেহ এখন ফেনী সদর হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এছাড়াও নিহত লিটন এখন ভারতের অভ্যন্তরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় থাকলে বিএসএফ তাকে উদ্ধার করে বিলোনিয়া সদর হাসপাতালে প্রেরণ করে, সেখানে সে চিকিৎসারত অবস্থায় নিহত হয়। আর এই মরদেহ, লিটনের যে মরদেহ কখন কিভাবে দেওয়া হবে সেই বিষয়ে বিজিবি পতাকা বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলে পরে জানাতে পারবে। এটি ছিল আমার কাছে ফেনীর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুইজনের সর্বশেষ তথ্য। ফেনী থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। শেরপুর ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ২৬ জনকে পুশিন করেছে বিএসএফ। এর মধ্যে নালিতাবাড়ির নাকোগাঁও সীমান্ত দিয়ে পুশিন করা হয় ২১ জন রোহিঙ্গা। ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, রাতে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখেন। আটককৃতদের মধ্যে ১১ শিশু ও ৫ নারী রয়েছেন। এদিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত দিয়ে ৫ জনকে পুশিন করেছে বিএসএফ। শুক্রবার সকালে তাদেরকে সীমান্ত এলাকা থেকে আটক করে বিজিবি। আটককৃতরা মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা বলে জানা গেছে। পরিচয় নিশ্চিতের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরে ৪ আগস্ট শেরপুর শহরে গুলি ও গাড়ি চাপায় প্রাণ হারান ৩ জন। প্রায় ১ বছর হলেও এখনও শুরু হয়নি সেসব হত্যার বিচার। এতে হতাশ শহীদ পরিবার। এবছরের মধ্যেই বিচার শেষ করার দাবি তাদের। শিগগিরই বিচার কাজ শুরুর কথা জানিয়েছেন সরকারি কৌঁসুলি। শেরপুরের ঝিনাইগাতির জরাকুড়া গ্রামের বৃদ্ধ জহুরুল হক জুলাই অভ্যুত্থানে শহীদ শার্দুল আশিস সৌরভের দাদা এখনো দরজায় বসে থাকেন নাতির অপেক্ষায়। হয়তো ফিরবে আদরের নাতি। মামলা করলে কি হবো, শাস্তি দিতে হবো, আর কি হবো, বিশেষ তো চাই, কিন্তু ফিরি পাব না। বাবা মায়ের 2 ছেলে ও 1 মেয়ের মধ্যে মেজো ছিলেন সৌরভ। ডাক্তার সিকেন্দার আলী কলেজের বাংলা বিভাগে পড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিংও করতেন। সেই সব স্মৃতিচিহ্ন নিয়ে এখনও দিন কাটে পরিবারের। তাদের অভিযোগ 1 বছরেও শুরু হয়নি বিচার। 4 আগস্টে হত্যা করছে যারা, তাদের বিচার এখন আমি দেখতে পাই নাই।
25 সালের মধ্যে যেন আমার এই ছেলের হত্যার বিচার দেখতে পাই। একই অবস্থা শহীদ মাহবুব আলম ও সবুজ মিয়ার পরিবারের। প্রিয়জন হারিয়ে দিশেহারা তারা। এই বছরের মধ্যে বিচার শেষ করার দাবি তাদের। আমার ভাইরে যেরকম নির্মমভাবে জেলা প্রশাসনের গাড়ি চাপা দিয়ে মারলো, এই গাড়ির ভিতরে যারা ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, এদের অবশ্যই শাস্তি হোক, আইনের আওতায় আনা হোক। এরই মধ্যে সৌরভ, মাহবুব ও সবুজ হত্যা মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। শীঘ্রই বিচার কাজ শুরুর আশা সরকারি কৌঁসুলির। যেহেতু 3টা চার্জশিট হয়েছে, বাকিগুলোও চার্জশিটের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যেই এদের আইনের আওতা নিয়ে এসে বিচার কার্য সম্পন্ন করব ইনশাআল্লাহ। গত বছরের 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলা চালায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জেলা প্রশাসনের গাড়ির চাপায় শহীদ হন সৌরভ ও মাহবুব আলম, আর গুলি করে হত্যা করা হয় সবুজ মিয়াকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে পথসভায় এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন, মুজিববাদ মানে একদলীয় শাসন ব্যবস্থা, লুটপাট, দুর্নীতির রাজনীতি। এজন্য মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে। নাহিদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে বলেও মন্তব্য করেন নাহিদ। এর আগে জুমার নামাজ শেষে সুনামগঞ্জ সদর মডেল মসজিদের সামনে থেকে শুরু হয় পদযাত্রা। সুনামগঞ্জের পর সিলেট যাবে এনসিপির নেতারা। মুজিববাদের বিরুদ্ধে, মুজিববাদ একটা আদর্শিক শক্তি, মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের, আমাদের সবাইকে। মুজিববাদ মানে কেবল মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব না, মুজিববাদ মানে ফ্যাসিবাদ, মুজিববাদ মানে গত 50 বছরের বিভাজনের রাজনীতি। চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক পরিসরে নিতে চায় সরকার। এজন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে কাজ করার সুযোগ দিতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, বন্দর বাংলাদেশেরই থাকবে। বন্দর নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান। বলেন, নৌবাহিনীর পরিচালনাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের এনসিটির দায়িত্ব নেওয়ার 17 দিনের মধ্যে কন্টেইনার হ্যান্ডলিং 12 ভাগ বেড়েছে। জাহাজের গড় অবস্থান কমেছে 10 ঘন্টা। এই ধারা ধরে রাখার আহ্বান জানান নৌ উপদেষ্টা। এর আগে টার্মিনালে কার্যক্রমের গতি আরও বাড়াতে সংশ্লিষ্টদের নানা দিক নির্দেশনা দেন তিনি। চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। যদি কেউ অন্যভাবে প্রোপাগান্ডা করে থাকে, আমি আশা করব যে দেশের স্বার্থে এই ধরনের প্রোপাগান্ডা যেন না করে। আমরা সামনের দিকে যেতে চাই, আমরা আন্তর্জাতিক অঙ্গনে যেতে চাই, আমরা নিজেদের মধ্যে পড়ে থাকতে চাই না। 4 দিনেও উদ্ধার হয়নি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার 11 জেলে। নোয়াখালীর হাতিয়া সংলগ্ন সন্দ্বীপের পশ্চিমে খুডারচর এলাকা থেকে অপহৃত হন তারা। তাদের মধ্যে 10 জনের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ও পাটোয়ারির হাট এবং একজনের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। তাদের কাছ থেকে 1.5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ট্রলার মালিকের ভাই মোহাম্মদ হানিফ মাঝি জানান, 22 জুলাই সকালে রামগতির টাঙ্কির ঘাট থেকে 11 জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা হয় ট্রলারটি। ট্রলারের মালিক সলেমানও তাদের সাথে ছিল। মাছ শিকারের সময় ওই রাতে ট্রলারসহ দস্যুরা তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মোবাইলের মাধ্যমে দস্যুরা এক আড়তদারের কাছে তাদের মুক্তিপণ হিসাবে 1.5 লাখ টাকা দাবি করে। জেলেদের উদ্ধারে কাজ করার কথা জানিয়েছে পুলিশ। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। ভোর 6টায় এটি পায়রা সমুদ্র বন্দর থেকে 110 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বিকেলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে রোববার পর্যন্ত খুলনা, চট্টগ্রাম ও বরিশালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সব সমুদ্র বন্দরগুলোয় জারি রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। উপকূলীয় এলাকায় 1 থেকে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের রাজস্ব যারা ফাঁকি দেবে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মকর্তা ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, যারা দেশের অর্থনীতির ক্ষতি করবে, জনগণের সাথে প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে যাবে এনবিআর। আব্দুর রহমান বলেন, কাস্টমস ব্যবস্থাপনায় নতুন সফটওয়্যার তৈরি করা হচ্ছে। আগামী 1 বছরের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। ব্যবসায়ীরা যাতে আরও দ্রুত সেবা পায় তা নিশ্চিত করতে এনবিআর কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সরকারের রেভিনিউ ফাঁকি দেওয়ার জন্য যদি কোনো অন্যায় করে, আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে, আপনাদের এই গোয়েন্দা তথ্য আমাদের যারা বিশেষ করে কাস্টম হাউস চট্টগ্রামেরও গোয়েন্দা শাখা আছে, আমাদের সেন্ট্রাল গোয়েন্দা আছে, আমাদের শুল্ক গোয়েন্দা আছে, তাদেরকে আপনারা যথাসময়ে তথ্য দিবেন এবং আমরা এখানে খুবই কড়া অ্যাকশন নিব। যারা রেভিনিউ ফাঁকি দিবে। 1 সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মুরগির দাম। এছাড়া বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। চট্টগ্রামে কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়, 30 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 370 টাকায়। বরিশালে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে আদা ও রসুনের দাম। এছাড়া চালের দাম কেজিতে 2 টাকা বেড়ে খুচরা বাজারে মিনিকেট 85 টাকা, 28 বালাম 65 টাকা এবং বুলেট মোটা 52 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সিলেটে গত সপ্তাহের তুলনায় বেড়েছে সবজির দাম। রাজশাহীতে কাঁচামরিচের দাম 200 টাকা কমে বিক্রি হচ্ছে 160 টাকায়। কেজিতে 10 টাকা কমে বেগুন ও করলা বিক্রি হচ্ছে 50 টাকায়। সোনার মুরগি প্রায় 30-40 টাকা বাড়ি গেছে। সোনার মুরগি আমাদের 50 টাকা, 70 টাকা, 60 টাকা এরকম বিক্রি করতে হয়। ব্রয়লার মুরগি 170 টাকা বিক্রি করতে হবে। প্রত্যেকটা চালের দাম এরকম বেশি এখন। 2 টাকা হইলে তো বস্তায় 50 টাকা। আগে যেই ছিল আমরা 1850 টাকা বিক্রি করছি, তা আমাদের এখন 1900 টাকা বিক্রি করতে হয়। 1 টাকা কেজি বেগুন আছে, 80 টাকা কেজি বরবটি আছে, 80 টাকা কেজি। এইভাবে সবজির দাম আছে, যেহেতু ঘুরে ঘুরে একটু বৃষ্টি পড়ছে সেই ডবল দাম জিনিসপত্র। 6টা তরকারি নেওয়া যাইছিলাম, তখন তো 2টা লইয়া দিলাম। গেল সপ্তাহের তুলনায় চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ। উপকূলীয় ইলিশ মিললেও দেখা নেই চাঁদপুর নদী অঞ্চলের ইলিশ। দাম কেজি প্রতি 400 থেকে 500 টাকা কমেছে। তবে সরবরাহ বাড়ায় প্রত্যাশা অনুযায়ী দাম কমেনি বলছেন ক্রেতারা। চাঁদপুরের পদ্মা মেঘনায় দেখা নেই ইলিশের। জেলেদের জালে ধরা পড়লেও তুলনামূলক কম। তবে নোয়াখালী, লক্ষ্মীপুরের রামগতি, বরিশাল, বরগুনার ইলিশের সয়লাভ। দেশের সবচেয়ে বড় ইলিশের বাজার চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র। শুক্রবার সকালে এই মাছঘাটে 500 মনের বেশি ইলিশ সরবরাহ হয়েছে। 1 কেজি ওজনের ইলিশ 2100 থেকে 2200 টাকা, যা গেল সপ্তাহে ছিল 2600 থেকে 2700 টাকা। আকার ভেদে প্রতি কেজি ইলিশের দাম কমেছে প্রায় 500 টাকা। আগের তুলনায় মাছ আজকে অনেক বেশি আছে ঘাটে, আর মাছের দামও অনেক কম। 700 গ্রাম যেটা 2200 টাকা ছিল, এটা হয়ে গেছে 1600-1800 টাকা। মাছের সরবরাহ বৃদ্ধি পেলেও দাম খুব একটা কমেনি বলছেন ক্রেতারা। 2700 টাকা করে কেজি, তো মনে হচ্ছে তুলনামূলকভাবে দাম অনেক বেশি। চাঁদপুর মৎস্য গবেষণা কেন্দ্রের দাবি, এবছর প্রায় 3000 কোটি জাটকা যুক্ত হয়ে 44,000 কোটি জাটকা ইলিশ উৎপাদন হয়েছে। বিগত বছরের চেয়ে এবার কিছু কিছু জায়গায় ইলিশ কাঙ্ক্ষিত মাত্রায় আহরণ করতে পারবেন জেলেরা। 5% সফল প্রজনন পরিলক্ষিত হয়েছে, যেটা ফলশ্রুতিতে প্রায় 44,000 কোটি জাটকা ইলিশ জনতায় নতুন করে যুক্ত হয়েছে, যেটা বিগত বছর থেকে প্রায় 3000 কোটি নতুন করে জাটকা জনতায় যুক্ত হয়েছে। গত 1 মাসে পদ্মা মেঘনায় ইলিশ রক্ষায় অভিযানে অবৈধ 6 লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভরা মৌসুমে বরিশালের মোকামগুলোতে ইলিশের সরবরাহ খুবই কম। দাম বেশি থাকায় ক্রেতাও নেই তেমন। এতে কর্মহীন এই খাতের অনেক শ্রমিক ও ব্যবসায়ীরা। নাব্যতা সংকট, জাটকা নিধন ও সরকারের তেমন উদ্যোগ না থাকায় মিলছে না পর্যাপ্ত ইলিশ বলছেন ব্যবসায়ীরা। বরিশাল নগরের পোর্ট রোড মৎস্য আড়ত, এখান থেকেই বিভিন্ন বাজারে ইলিশ সরবরাহ হয়। তবে আগের মতো নেই ইলিশ। ব্যবসায়ীদের দাবি, আগে প্রতিদিন গড়ে 150 থেকে 200 মন ইলিশ আসলেও 3 বছর ধরে নেমেছে মাত্র 50 মনে। এমন কোনো দিন নেই 1-1.5 মন মাছ না থাকতো, এমন কারণ 50 মন মাছও হয় না। এখন ইলিশের বড় মৌসুমি, এই মনে করেন এই আষাঢ় শ্রাবণ মাসে এলে তো আমরা
বর্ষা নামলে ইলিশ মাছের ধরা মৌসুম, অত নদীতে মাছ নাই। এই পোর্ট রোড মালিক সমিতির অন্তর্ভুক্তি যারা আছে তারা খুবই একটু খারাপ অবস্থা। এখানে শুধু কিছু ওই হারসা মাছটা আমদানি হয়, এর উপরই পোর্ট রোড নির্ভর হয়, সামান্য কিছু ইলিশ আসে। নাব্যতা সংকট, জাটকা নিধনের কারণে মাছ পাওয়া যাচ্ছে না। সরবরাহ কম ও চড়া দামের কারণে কমেছে ক্রেতাও। এখন 700-800 টাকা কেজি, এই আমাদের পক্ষে কেনা সম্ভব না। জেলেরা ওই আপনার খরচা করে টাকা ট্রলার নিয়ে নামে, মাছ পায় না, আবার রিটার্ন চলে আসে। একবার নামলে প্রায় 30,000 টাকা খরচ হয়ে যায়। ইলিশের সরবরাহ বাড়াতে নদীর নাব্যতা ফেরানো ও জাটকা নিধন বন্ধের চেষ্টা করছে মৎস্য বিভাগ। নাব্যতা যাতে বৃদ্ধি পায় তার জন্য আমরা এই বরিশাল জেলার 3টি অগ্রাধিকার এলাকা দিয়েছি। একটা মেহেন্দিগঞ্জ, একটা হিজলা, একটা হচ্ছে বাকেরগঞ্জের। বিগত 2 বছর যাবত এখানে রাতে দিনে জাটকা সংরক্ষণের জন্য আমাদের অভিযানটা এবং তদারকিটা বিগত কয়েক বছরের চেয়ে অনেক ভালো ছিল এবং আমরা রাতও পাহারা রাখছি। এই আড়তে আকার ভেদে মন প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 55,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সতর্কতা না মেনে সাগরে নেমে উত্তাল ঢেউয়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে বিপদে পড়ছেন অনেকেই। 7 মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন। সতর্কতা না মানার পাশাপাশি সৈকতে নিরাপত্তা ব্যবস্থাপনার ঘাটতি দেখছেন অনেকেই। সম্প্রতি কক্সবাজার বেড়াতে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী সাগরে নামার পর ভেসে যায় স্রোতের তোড়ে। পরে 2 জনের মরদেহ উদ্ধার করা হলেও খোঁজ মেলেনি অরিত্র হাসানের। লাইফগার্ড, বীজকর্মী, স্থানীয় জেলে এবং নৌবাহিনীর সদস্যরা সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজির পরও হদিস পাননি অরিত্রের। স্বজনেরা এখনো আশায় আছেন অরিত্র হয়তো ফিরে আসবে। এখন আমার একটাই আশা, আমার ছেলেকে পাবো। আমার ছেলেকে ফিরে পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো, আমার ছেলেকে এখানে রেখে যেতে পারবো আমি। সতর্কতা না মেনে সাগরে নামার উচ্ছ্বাস অনেকের জন্য ডেকে আনছে বিপদ। বড় বড় ঢেউর সঙ্গে পাল্লা দিয়ে আনন্দ মেতে ওঠার সময় সচেতন থাকেন না অনেকেই। আমরা আসলে সমুদ্রের পাড়ে আসলে আমরা একটু বেশি উচ্ছ্বসিত হয়ে যাই। এরপরেও আমরা মাথায় রাখি যেন নিজের বিপদ ডেকে না আনি। বিপদে সহায়তা দিতে লাবণী থেকে কলাতুলি পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার এলাকায় দায়িত্ব পালন করেন 27 জন লাইফগার্ড সদস্য। এর বাইরেও আছেন স্বেচ্ছাসেবীরা। সমুদ্রে নামতে গেলে আগে জোয়ার ভাটার সময়টি জেনে নিতে, বিপজ্জনক স্থানগুলোকে চিহ্নিত করতে, সমুদ্র সৈকতে নামার আগে লাইফগার্ডের সাথে অবশ্যই কথা বলে নিতে এবং ঘাটপাড়ে ঘুরে না যেতে। সাগরে নেমে এমন মৃত্যুর হার কমাতে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। সি নেটিং এর যে বিষয়টি, এটি আসলে এখানে কিভাবে বাস্তবায়ন করলে পর্যটক উপকৃত হবে, আসলে কতটুকু উপকৃত হবে, বাস্তবায়নযোগ্য কিনা, এই সমস্ত বিষয় বিবেচনা করেই হয়তো আগাতে হবে। লাইফগার্ডের দেয়া তথ্য অনুযায়ী কক্সবাজারে 10 বছরে সাগরে নেমে প্রাণ গেছে 64 জনের। এর মধ্যে গত 2 বছরে মারা গেছেন 24 জন। জীবিত উদ্ধার 800 জনের মতো। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। নাটোর ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় 2 ভাইসহ 3 জন নিহত হয়েছে। এর মধ্যে নাটোরের সিংড়ায় লরি চাপায় রাবেয়া খাতুন নামে 7 বছর বয়সী এক শিশু মারা গেছে। সকাল 9টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বাবার সঙ্গে চকলেট কিনতে বের হয় 7 বছরের রাবেয়া। মহাসড়ক পার হওয়ার সময় নাটোর থেকে বগুড়াগামী গ্যাসবাহী ট্যাঙ্ক লরি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও জব্দ করা হয় ট্যাঙ্ক লরিটি। এদিকে ফেনীতে পিকআপ ভ্যান মেরামত করার সময় পেছন থেকে বাসের ধাক্কায় 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। গভীর রাতে ফেনীর পাঁচগাছিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লুখিয়ারা উজালিয়া কাজীবাড়ির মোশাররফ হোসেন ও তার ছোট ভাই একরাম হোসেন। মাদারীপুরে দেশি বিদেশি অস্ত্রসহ 6 জনকে আটক করেছে যৌথ বাহিনী। ভোরে সদর উপজেলার শিরখড়া ইউনিয়নের খুনসি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে 3 জন নারীও রয়েছেন। দুপুরে এক সংবাদ সম্মেলনে কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক জানান, বসতবাড়িতে অস্ত্র রয়েছে এমন সংবাদের তথ্যে সেখানে অভিযানে যায় যৌথ বাহিনী। পরে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি এয়ারগান, একটি ম্যাগাজিন, একটি কাটা রাইফেল, 125 রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয় 5টি মোবাইল ফোনও। আটককৃতদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিরোজপুরে নিজ বাড়ি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদরের কদমতলা ইউনিয়নের বৈরামপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রোকেয়া বেগম ওই গ্রামের মুক্তার হাওলাদারের স্ত্রী। প্রতিবেশীরা জানায়, স্বামীর মৃত্যুর পর আলাদা বাড়িতে একাই থাকতেন রোকেয়া। সকালে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। নিহতের ছেলের দাবি, দীর্ঘদিন ধরে জমি নিয়ে একই এলাকার রুমান হাওলাদারের সঙ্গে তাদের বিরোধ চলছিল। পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলের পানিতে বেনাপোল সীমান্ত এলাকা প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে ধান পাটের ফসলি জমি সহ ভেসে গেছে মাছের ক্ষেত। কৃষি বিভাগ বলছে, যশোরের শার্শা ও বেনাপোলের পুটখালি, কলসি, নিজামপুর, শিকারপুর, ধান্যখোলা ও সাদেপুর সহ আরও বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বৃষ্টিতে কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বন্যার প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। পানি বাড়ার সাথে সাথে কুষ্টিয়ার পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন প্রায় 1000 বিঘা ফসলি জমি। হুমকির মুখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা, বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ পদ্মা নদীর রক্ষা পাউবর বেড়িবাঁধ। চরম আতঙ্কে নদী পাড়ের 10,000 মানুষ। বর্ষার শুরু থেকেই পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করে। সেই সাথে কুষ্টিয়ার বেশ কিছু এলাকায় শুরু হয় তীব্র ভাঙন। বিশেষ করে বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া, মুসলিমপুর ও আশপাশের প্রায় 6 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন তীব্র আকার ধারণ করে। প্রবল ভাঙনে নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি। হুমকির মুখে স্কুল, কলেজ, বসতভিটা সহ নানা প্রতিষ্ঠান। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ নদীপাড়ের মানুষের। পারমাণিক যে এলাকার বিদ্যুৎ কেন্দ্রটা, তার অপোজিট থেকে ভেড়ামারা, হাডিং ব্রিজ থেকে মুন্সিপাড়া, টিকটিকিপাড়া, মুসল্লিপাড়া, এই 3টা গ্রাম খুব ঝুঁকিপূর্ণ। আমার তো থাকার মতন কাজ আর কিছু নেই। এই জমি একটু কিনেছিলি, সবই চলে গেছে নদীর ভাঙ। তখন আমরা এই বিহেভিয়ারটা চাইছি যে আমার একটু আপনারা বাঁচান। সপ্তাহখানেকের ভিতরে যদি এই জিও ব্যাগ যদি না দেয়, তাহলে আমাদের বাড়িঘর থাকবে না। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অনুমতি পেলেই ভাঙন রোধে দ্রুত কাজ শুরু করা হবে। স্থানগুলো ইতিপূর্বে চিহ্নিত করছি এবং এই বিষয়ে আমরা জরুরি পদক্ষেপ পূরণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে আমরা আসলে পত্র প্রেরণ করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা এই কাজগুলো বাস্তবায়ন করব। ভাঙন থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছেন নদী তীরের বাসিন্দারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ সবাইকে।